সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এমন একটি দেশের নাগরিক যে দেশে স্বাধীনতা বলতে কোনো কিছু নেই এবং যে দেশের শিক্ষাঙ্গন নিয়ে আমাদের একটি ভাই কি বলছেন একটু শুনে নিন। ট্রেনিং দেওয়ার জন্য কোনো উদ্যোগ আমরা দেখছি না। একটার পর একটা ইউনিভার্সিটি খুলেছে ব্যবসা করার জন্য। এই প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে কিছু অপদার্থ বের হচ্ছে, কোনো কাজের না। আমি বললাম, শুনলেন আপনারা, প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে অপদার্থরা বেরোচ্ছে। আর এই অপদার্থরা আমাদের দেশে যে কোনো কিছু কল্যাণ বয়ে আনবে তা কিন্তু না। আর এই অপদার্থদের বড় বড় নজির আমাদের রয়েছে। আমার ফ্যামিলিতেই 3 জন ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়া। তারা কতটা অপদার্থ সেটি বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে আমি বলেছি। আমাদের এই দেশটা নষ্ট করে দিয়েছে আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়া। কোনো দিক থেকে আমাদের কোনো কাজে লাগে না। তারা অসুস্থ এবং অভিশপ্ত। আর অসুস্থ আর অভিশপ্ত প্রতিবেশী যখন আমরা পেয়েছি, তখন আমাদের কোনোভাবেও তারা সুখ দিবে না, কারণ তাদের দেশে সুখ নেই। এখনও আজ 2026 সাল, 100 জন মানুষের মধ্যে 68 জন তারা খোলা আকাশের নিচে মল ত্যাগ করছে। নেই কোনো শৌচাগার, শৌচালয় নেই তাদের কোনো ন্যায্য অধিকার। গুটি কতক লোকেরা ভারতে যেমন ষড়যন্ত্র করে চলেছে নিজ দেশের জনগণের বিরুদ্ধে, এমনকি সবচেয়ে বেশি তারা যে কার্ডটি খেলছে ডিভাইডেড অ্যান্ড রুল পলিসির মাধ্যম দিয়ে, সেটি হচ্ছে হিন্দু মুসলমানের মাঝে লড়াই বাঁধিয়ে দাও। তো অসুস্থ এবং অভিশপ্ত প্রতিবেশী ইন্ডিয়া আমাদের কোনো কাজেই লাগে না। শুনে নিন একটু। অসুস্থ একটা অভিশপ্ত প্রতিবেশী আমাদের ইন্ডিয়া যে আমাদের কোনো কাজেই লাগে না। শুনলেন, আমাদের আসলে কোনো কাজেরই লাগে না, কিন্তু তারা তাদের গোয়েন্দা সংস্থা দিয়ে, তাদের রয়ের মাধ্যম দিয়ে আমাদের দেশে কিছু দালাল তৈরি করে নিয়েছে। আর এই দালাল যারা, তাদের ভিতরে মুসলমান রয়েছে, তাদের ভিতরে হিন্দু রয়েছে। এখন আপনারা দেখছেন, রাম মূর্তি বানিয়ে তারা ভয় দেখাচ্ছে। তারা বলছে এদিক থেকে সেদিক থেকে নাকি এদেশে ঢুকে যাবে। অথচ যে শুভেন্দুর কথা আমরা শুনছি, তার জন্ম বরিশালে, মিঠুন চক্রবর্তী বরিশালের। তো এরাই ওপারে যে আস্তে আস্তে যখন তাদের কদম মজবুত হয়েছে, তখন তারাই আজ এদেশের বিরুদ্ধে কথা বলছে। এবার শুনে নিন। ভয় দেখিয়ে প্রতিবেশী চলে আসবে, চিকেন নেক দখল করে ফেলবে, পলাশবাড়িতে রাম মন্দির বানিয়ে ভয় দেখাবে যে এখান দিয়ে ঢুকবো, ওই দিক দিয়ে ঢুকবো। এগুলো ভয় দেখিয়ে লাভ নাই। এই বাংলাদেশে সেই প্রচেষ্টা কোনোদিন বাস্তবায়িত হতে পারবে না, হতে আমরা দেব না। আমরা এই লিটারেচার, জুলাইয়ের লিটারেচারের পাশাপাশি আমরা চাই যে জেনারেশন জুলাই বিপ্লব করেছে, তাদের মধ্যে থেকে এমন সব ব্যক্তি বেরিয়ে আসুক যারা টার্গেট সেলজুক বাইরাক্তারের মতো ড্রোন টেকনোলজিতে বাংলাদেশকে অনন্য উচ্চতায় পৌঁছে দেবে, মিসাইল টেকনোলজিতে বাংলাদেশকে এমন পর্যায়ে পৌঁছে দেবে যে বাংলাদেশের একটা মিসাইলের ভয়ে বাংলাদেশের আশেপাশে কয়েক হাজার কিলোমিটার থেকে কেউ বাংলাদেশ থেকে চোখ তুলে তাকানোর দুঃসাহস করবে না। আমাদের বে অফ বেঙ্গল, আমাদের নৌবাহিনী, বিশাল সমুদ্র সীমানা, যা কিছু আছে, এগুলো নিয়ে আমাদের জেনারেশন জি, যারা মহাকাব্যিক একটা বিপ্লব করেছে বাংলাদেশটাকে রক্ষার ব্যাপারে, তারা এমন সব জিনিস বের করে আনবে, এমন সব অবদান রাখবে রাষ্ট্রের জন্য, সায়েন্স টেকনোলজিতে, সামরিক প্রযুক্তিতে, অর্থনীতিতে। বাংলাদেশ আজকে যে অবস্থায় আছে, আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি নির্ভর যে অর্থনীতি, সেটার থেকে বাংলাদেশকে বের করে নিয়ে আসার কি পদ্ধতি আছে,
এইটাই জেনারেশন জির পক্ষে বের করা সম্ভব। পুরনো ধাঁচের যারা চিন্তা করে তারা কখনো পুরনো বৃত্ত থেকে বের হতে পারে না। যারা বৃত্ত ভাঙার সাহস দেখায় তাদের পক্ষে এটা সম্ভব। শুনলেন, আমাদের দেশে এমন এমন নৌজওয়ান আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন যারা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে চায়, কিন্তু মির্জা ফখরুলের মতো যারা এখনো রাজনীতিতে রয়েছে তারা তো আসলে রাজনীতি কখনো করেনি, তারা শুধু দুর্নীতি করেছে, এটি তাদের ইতিহাস। আবার ব্যারিস্টার ফুয়াদ এমন কিছু কথা বলেছেন যেগুলো একটু শুনে নিন। আইনে তো সংবিধানে বলে দেওয়া ছিল যে শেখ মুজিবের পরিবারের সবার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব, তার স্পেশাল প্রোটেকশন, সবকিছু সংবিধানে বলে দেওয়া আছে। থাকবার পরে হাসিনাকে পালাইতে হলো কেন? বাংলাদেশের আওয়ামী সংবিধানে তো বলে দেওয়া ছিল যে শেখ মুজিব জাতির পিতা, তো জাতির পিতার পরিবারকে পালাইতে হয়েছে কেন? জাতির পিতাকে হত্যা করা যাবে এটা তো কোনো আইনে বলে দেওয়া ছিল না, কিন্তু ৭৫-এ তো শেখ মুজিবকে হত্যা করা হয়েছে। আবার দেখেন, আমাদের গণতন্ত্রের কথা তো আমাদের সংবিধানে লেখা ছিল, ভোটের কথা, নির্বাচনের কথা লেখা ছিল, তো কই ভোট তো হয়নি গত ১৬ বছরে ২০ বছরে। অতএব লেখা থাকলেই সবকিছু নিরাপদ, সুজলা সফলা শস্য শ্যামলা হবে। আবার লেখা না থাকলে কিছু হবে না। গণ অভ্যুত্থান হবে এটা তো কোথাও লেখা ছিল না। বাংলাদেশে হাসিনার মতো একটা ফ্যাসিস্ট সরকারকে কয়েক ঘন্টা কয়েক দিনের আন্দোলনে ভারতে পাঠিয়ে দিতে হবে, কোথাও লেখা ছিল না। অতএব লেখা থাকাটাই সবসময় সবকিছুর ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করবার দলিল না, কোনো সেফগার্ড না, বরং লেখা থাকতে হবে হচ্ছে আমাদের দায়ের জায়গা থেকে, যে উত্তরপুরুষকে জানতে হবে এমন একটা ঘটনা ২০২৪ সালে কেন ঘটেছিল, আকাঙ্ক্ষাটা কি ছিল, এবং সেখান থেকে যদি আমরা সরে যাই তাহলে আমরা যেন মানুষকে মনে করাই দিতে পারি, দেখো ৪০ সালে আমরা এটা চাইছিলাম, পাকিস্তান রাষ্ট্রের কাছ থেকে আমরা এটা চাইছিলাম, আমাদেরকে দেয় নাই, তাই বাংলাদেশ বানাইছি। ৭১ সালে বাংলাদেশ রাষ্ট্রের কাছ থেকে আমরা এটা চাইছিলাম, পাই নাই, তাই ১৯৯০ হয়েছে, ২০২৪ হয়েছে। অতএব ২০২৪টাকেও তোমরা ভুলে যাও না, ভুল পথে যাও না, গেলে আবার এরকম একটা ঘটনা ঘটবে। অবশ্যই কথাগুলি আপনারা শুনলেন, কিন্তু যে সমস্ত লোকেরা এই জুলাইয়ের যে বিপ্লব, এখন সেই বিপ্লবটা মূলত ছিল খুনি হাসিনা এবং তার পেটুয়া বাহিনীদের, তার অনুসারী, তার খুদ্দাম এবং তার দাসদাসী, তার চাকর বাকর নৌকর, এদের বিরুদ্ধে। কিন্তু এখন যে পরিস্থিতি জিয়াপুত্র শুরু করেছে, তার দলবলেরা শুরু করেছে, আগামীতে এমন কিছু একটা হবে যাতে এ জাতি কোনোভাবেও নৌকাকে যেভাবে বিতাড়িত করেছে, ধানের শীষকেও তারা রাখবে না। শুনে নিন। সামনের লড়াইটা হবে বিএনপি, আওয়ামী লীগ এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। সেই লড়াইটা যদি আমরা করতে প্রস্তুত থাকি তাহলে রাজপথে নামতে হবে। এই গোল টেবিল বৈঠক, এসির বাতাস খেতে খেতে যতই ভাষণ দিই, শেখ হাসিনা এমনি এমনি দিল্লি পালায় নাই, এবং লন্ডনে যিনি আগামীতে পালানোর প্রস্তুতি নিচ্ছেন তিনিও এমনি এমনি পালাবেন না। শুনলেন, এখন এই দেশটা তো এরা কেউ গঠন করে দিবে না। এই দেশটা সত্যিকার অর্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, আমরা যদি দুই শ্রেণীর লোকদের থেকে একটু আলাদা হয়ে সবাই ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে অবশ্যই আমরা কামিয়াব অর্জন করতে পারব। বিএনপি যেসব উলামায়ে কুফফারদের সাপোর্ট নিয়ে আজ ক্ষমতায় বসে আছে, তারা বিশ্বাস করে চলেছে যে কোনোভাবে তাদের হয়তো পতন হবে না। আর উলামায়ে কুফফারদের বড় একটি অংশ তারা বিএনপির সাথে গিয়েছে। শুনে নিন এই হুজুর মশাই কি বলছেন। ভূমিকম্প আসছে,
সাইক্লোন উঠছিল চাঁদাবাজ বলিয়া আপনার বিএনপির বিরুদ্ধে। আমরা যদি নিউট্রাল থাকতাম, ওই যে তো যাওয়ার কোনো প্রশ্ন নয়, নিউট্রাল থাকতাম, তাহলে বিএনপি পাস করার খুব দুষ্কর অবস্থা ছিল। তখন শুনলেন আপনারা, এই মৌলবাদ, এই উলামায়ে কুফফার, এরা কখনো ঐক্যবদ্ধ হয়নি। যদি 2026 সালে এরা ঐক্যবদ্ধ হতে পারত, তাহলে কোনোভাবেও এদের হাত থেকে এদেশ বিএনপি মার্কা মুসলমান এবং আওয়ামী লীগ মার্কা মুসলমানদের হাতে বিগত 54টি বছর মাঝপথে এরশাদের হাতে যেত না। এই উলামায়ে কুফফাররা এতটাই অথর্ব যে যখন যখন এরা এদের বিপক্ষে কেউ কোনো কথা বলে, তখন এরা এমনভাবে উত্তেজিত হয়ে যায়। আপনারা কিছুদিন পূর্বে শুনলেন চরমোনাইয়ের শায়েক তিনি বলেছেন কোরআনে কিছু নেই, কোরআন হলো শুভঙ্করের ফাঁকি। সেই চরমোনাই লক্ষ লক্ষ মুরিদ লালন পালন করে। আবার সংসদে এমপি মনিরুল বোরকা নিয়ে কিছু কথা বলাতে সেই চরমোনাই এখন দেখেন সে সবসময় সে বিরোধী দল থাকে না, বিরোধী দলের বিরোধী দল থাকে, যাতে করে তাদের গায়ের চামড়াতে কেউ আঘাত না করে। এবার শুনুন কি বলছেন তিনি। পর্দার বিরুদ্ধে কথা বলেছেন বেচারার নাম মনিরুল হক। কেউ যদি অপছন্দ করে, ঘৃণা করে আল্লাহ পাকের কোন বিধানকে, সাথে সাথে বেঈমান হয়ে যায়, সে মুসলমান থাকে না। ওই মনিরুল হক সাহেবের দাড়ি আমি মনে করি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি না, ওটা রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি। আমি মনে করি ওনার টুপি এটা নবী আলী সালাতের টুপি না, এটা ইহুদিদের টুপি। শুনলেন? অথচ এই মুরতাদ যখন বলল কোরআন হলো শুভঙ্করের ফাঁকি, তখন কেউ কোনো কথা বলল না, আর বলবেও বা কেন? এই সব গড়িমসির কারণে আমাদের দেশে এখন হিন্দুদের জন্য আলাদা প্রদেশ চাওয়া হচ্ছে। জুলাই আন্দোলনকে জঙ্গি বলা হচ্ছে। আবার শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সহ নানান বিতর্কিত বক্তব্য দেওয়ার পরেও সেই মহিলাকে কেউ গ্রেফতার করতে পারছে না। এভাবেই এই রাষ্ট্রের জনগণের দুর্ভোগ যে এরা কখনো ন্যায় বিচার পায়নি, ন্যায্য অধিকার পায়নি। তারেক রহমান চীনের সফর করেছে, সেই সফর আটকানোর জন্য আওয়ামী লীগের ইন্ধনে ঢাকাতেই বাংলাদেশ বিরোধী মিছিল করছে ইসকনের সদস্যরা। গোয়েন্দা সংস্থা এদের কোনো তথ্য নিচ্ছে না। হিন্দুরা এতটাই উগ্রপন্থী হয়ে উঠেছে যে প্রত্যেক হিন্দুই একজন সম্ভাব্য খুনি বা সম্ভাব্য ধর্ষক হয়ে উঠেছে। প্রত্যেক হিন্দু বাস্তবে অথবা স্বপ্নে একজন মুসলিম নারীকে ধর্ষণ করে চলেছে। জামাত ইসলামকে আমি কি বলবো? এ মওদুদিবাদের তো পোল খুলে দিয়েছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। তিনি বলেছিলেন জামাত ইসলাম ইসলাম না, যেমন নীল দরিয়া নীল নয়। তো জামাত ইসলামকে এরা কখনো ইসলামকে রক্ষা করতে আসেনি, এসেছে ইসলামকে পুঁজি করে নিজেদের আখের গুছাতে। এদের রাজনীতি হলো ধর্মের মোড়কে শোষণের হাতিয়ার বানানো। এরা আল্লাহ তাআলার এবং আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূলদের কথা বলার জন্য এরা কখনো প্রস্তুত না, কারণ এরা কোরআন এবং নবী রাসূলদের তরিকা জানে না। আর যদি আপনারা মনে করেন যে এরা আল্লাহ এবং রাসূলের কথা বলছে, বাস্তবে এরা সবাই গণতন্ত্রের পূজারী।
তো আপনাকে আমাকে রব্বানি সিস্টেম মতে নিজেদের ব্যক্তিত্বকে গড়ে নিতে হবে। যদি তা না পারেন তো মনে রাখবেন, যে দেশে 630টি থানা রয়েছে, সেই 630টি থানার হিন্দু ওসি রয়েছে 512 জন, আর মুসলমান ওসি 118 জন, তাও তারা ভারতের পা চাটে। হিন্দুদের জনসংখ্যা শতকরা 3 জন, সেই হিসাবে তাদের 19 জন হিন্দু ওসি থাকার কথা ছিল, কিন্তু ডিপ স্টেটের মাধ্যম দিয়ে সেটি হয়েছে। তাই আসুন আমরা সচেতন হই, আর এই দেশে রব্বানি শাসন ব্যবস্থা কায়েম করার জন্য বাংলাদেশি সেবা পার্টির সাথে দেই। ইনশাআল্লাহ এরা সুযোগ পেলে দেশের প্রতিটি নাগরিক যে কোটিপতি, তারা এদেশের খনিজ সম্পদের অর্থের ভাগ পেয়ে কোটিপতি হয়ে বাঁচবে রাজার মতো করে, বাই দি নেম অফ আল্লাহ।